বিডিআর বিদ্রোহে বিস্ফোরক মামলায় ১৬ বছর কারাভোগের পর মুক্তি পেলেন ১৭৮ জওয়ান। কারাগারের বাইরে আবেগঘন পরিবেশ। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বললেন মির্জা ফখরুল। আরেকটা ১/১১ গঠনের ইঙ্গিত অভিযোগ উপদেষ্টা নাহিদের। জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন চূড়ান্ত। ফেব্রুয়ারির মাঝামাঝি প্রকাশ। ডক্টর ইউনুসকে জানালেন ভলকার তুর্ক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত। তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দীর্ঘ ১৬ বছর পর গাজীপুর কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর ও ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া ১৭৮ বিডিআর সদস্য। মুক্তি পাওয়া জওয়ানদের ফেরত পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর ১ থেকে ২৭ জন, কাশিমপুর ২ থেকে ৯৫ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১৩ জন সহ মোট ১৩৫ জনকে মুক্তি দেয়া হয়। পরিবারের বন্দী সদস্যের মুক্ত জীবনে স্বাগত জানাতে জড়ো হন তাদের স্বজনরা। জামিন পাওয়া ব্যক্তিদের কাগজপত্র পরীক্ষা করে একে একে মুক্তি দেয়া হয় তাদের। দীর্ঘদিন পর মুক্তির স্বাদ পান একসময়ের সৈনিকরা। কারা ফটকে তৈরি হয় আবেগঘন পরিবেশ। আপনারা সবাই জানেন যে ওনারা সেনা কর্মকর্তা মারা গেছে, কিন্তু না, ওনারা আমাদের বিডিআর অফিসার ছিল। আমাদের পোশাক পরে ওনারা মারা গেছেন। যারা এই ঘটনায় চাকরি হারাইছে, বিশেষ করে ৪০০-র উপরে সেনা কর্মকর্তা চাকরি হারাইছে, তাদের চাকরি এবং আমাদের যারা বিডিআর সদস্য মিথ্যা বিদ্রোহের নামে ১৮,৫০০-র উপরে বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। সরকারের কাছে আমরা একটাই দাবি যে আমাদের যে 16 বছরের যে ক্ষতি করেছিল, আমাদের সমস্ত পূর্ণ সুযোগ সুবিধা যেন আমাদের চাকরি যাদের চাকরি আছে তাদের চাকরিতে বহাল রাখে, যাদের চাকরির সময়সীমা নাই তারা যেন পূর্ণ সুযোগ সুবিধা সহ দেওয়া দেয়। আমরা একটাই চাই যে আমাদের আবার চাকরিতে পুনর্বহাল করা হলো। বিডিআর সদস্যরা নিরপরাধ, সেই হিসাবে জেলটা খাটেছে আমাদের একেবারে অহেতুক। আমি এই ঘটনার যারা প্রকৃত নায়ক তাদের সঠিক বিচার, সঠিক তদন্তের মাধ্যমে কঠিন শাস্তির দাবি করি। সে যেই হোক, বাকি জীবনটা যেন একটা সুস্থ সুন্দরভাবে কাটাইতে পারি, স্বাভাবিক জীবনে এইটাই। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। ওই ঘটনায় করা হত্যা মামলার রায়ে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। খালাস পান ২৭৮ জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমার জীবন তো শেষ, সংসারও তছনছ হয়ে গেছে, টাকা পয়সাও নেই, ভবিষ্যৎ তো অন্ধকার। বিনা দোষে ১৬ বছর বন্দিদশা থেকে মুক্তির পর এভাবেই কথাগুলো বলছিলেন বিডিআর জওয়ানরা। পেনশন, চাকরি ফেরত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। কেরানীগঞ্জ থেকে ইনামুল হাবিবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃহস্পতিবার ভোর থেকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ফুল হাতে অপেক্ষায় এই কিশোরীর নাম মালিহা জান্নাতি মলি। ঠাকুরগাঁ থেকে মায়ের সাথে এসেছেন। ওর বয়স যখন ৩ মাস তখন তার বাবা সিপাহী মনসুরকে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় জেলে যেতে হয়। আমার জন্মের পর ৩ মাস তখন থেকে আমার বাবাকে আমি দেখিনি, এমনি বাবার আদর পাইনি, বাবার ভালোবাসা পাইনি। এখন এতদিন পরে বাবাকে পাবো, তারপরে নতুন জীবনের মতো একটা। মলের মতো অসংখ্য মানুষের অপেক্ষা কারাগারের সামনে, কারো হাতে নানা রঙের ফুল, ফুলের মালা, কিন্তু অশ্রুসিক্ত সবার চোখ। বৃহস্পতিবার বেলা ১টায় খালাস পান ৪৩ জন বিডিআর জওয়ান। সে সময় কারাগারের সামনে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এত বছর পর প্রিয়জনকে বুকে জড়িয়ে ধরে মেয়ে, ছেলে, বাবা, মা, স্বজনরা গলায় পরিয়ে দেয় আনন্দমালা। আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আজকে ১৬ বছর ছেলে জেলে, জীবন শেষ হয়ে গেছে। মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। আমি ২০১৩ সালের ৫ই নভেম্বর মার্ডার মামলাতে খালাস পাইছি। এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাস্টডি দিছি।
এটার নিয়ে বিচার চাই আমি। যখন 3 মাসের ছোট বাচ্চাটাকে আমি ওর মায়ের কোলে দিয়ে যাই, তখন আমি ইনশাল্লাহ তাকে বলে গেছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, ইনশাল্লাহ আমি আবার ফেরত আসবো। 16 বছর কতটা অমানবিক জীবন ছিল তাদের, বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জওয়ানরা। জীবন যৌবন সবই তো এখন শেষের দিকেই। আমার চাকরিটাই ছিল অবলম্বন, সেটা গেছে, বয়সটা গেছে, মা বাবার সেবা করতে পারেনি, কিছুই তো পারেনি, সবই তো শূন্য। রাষ্ট্রের কাছে দাবি করেন কলঙ্ক মোচনের এবং দোষীদের শাস্তি। হাসিনা সরকার যে আমাদের উপর যে নির্যাতন করছে দিনের পর দিন, আমরা একটা ঘটনা কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। এক জায়গায় আমরা চাকরি করছি, শুধু চাকরির বিনিময়ে আমরা কয়েকদিন চাকরি, মাত্র 3 বছর, এই চাকরির বিনিময়ে আমরা কিছু জানি নাই, বুঝি নাই। মাঝখানে আমরা 16 বছর কি জেলখানা অতিবাহিত করলাম, কষ্টের বলে কোনো শেষ ছিল না। ক্ষতিপূরণটা চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি। মানে 16 বছরের জীবনের যে অতিবাহিত হয়ে গেছে, এটা তো আর ফেরত দিতে কেউ পারবেন আপনারা পারবেন না। এখনো যারা বিনা বিচারে কারাবন্দী, তাদেরও মুক্তি দাবি করেন খালাস পাওয়া জওয়ানরা। 16 বছর বন্দি জীবন থেকে মুক্তি পাওয়া শুধু কি আনন্দের? স্বজনদের কাছে এই দীর্ঘ প্রত্যাশার জীবন নতুন করে শুরু করার, নতুন কিছু প্রত্যাশার। তবে জীবন থেকে কেড়ে নেয়া এতগুলো বছরের জন্য যারা দায়ী, তাদের বিচারের প্রতীক্ষায় জাতি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তার প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবে। শহীদ আসাদ দিবসের আলোচনায় তিনি এ প্রত্যাশার কথা জানান। আহমেদ সরওয়ারের রিপোর্ট। 56তম শহীদ আসাদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে শহীদ আসাদ পরিষদ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ আসাদ ইতিহাসের অংশ। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে বিজয় এসেছে, স্বপ্ন পূরণ করতে হবে শহীদদের। একটি নির্বাচন যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। এ সময় আগামী নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে, সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। আলোচনায় বক্তারা জানান, 53 বছর পর তারা শহীদ আসাদকে খুঁজে পেয়েছেন আবু সাইদ মুগ্ধের মাঝে। আজকে বাংলাদেশের সমস্ত মানুষের সচেতন হওয়া দরকার। আমরা 31 দফা যুগপৎ আন্দোলনে দিয়েছি, রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে। অভ্যুত্থান 31 দফার চাইতে আরো বেশি কিছু চায়। এত আত্মত্যাগ 71 সালকে নতুন করে, 90 সালকে নতুন করে জাগিয়ে তুলেছে 2024-এ, 2025-এ। আসাদের মন্ত্র ও স্বপ্ন জনগণতন্ত্র আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। কিভাবে হবে? যারা জনগণতন্ত্র করবেন তারা শতদা বিভক্ত হয়ে ভুল রাজনীতির পাকে নিমজ্জিত হয়ে গেছে। বৈরী আন্তর্জাতিক পরিবেশে জনগণতন্ত্রের মন্ত্র বাস্তবায়ন দুরূহ হয়ে গেছে। তবুও ঐক্য করতে হবে, জনগণতন্ত্রের সংগ্রামকে জয়যুক্ত করতে হবে। 24-এ শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে অভিযোগ করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া পোস্টে উপদেষ্টা নাহিদ ইসলাম লিখেছেন, ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আভাস রয়েছে। নাহিদ ইসলাম মনে করেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ই আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। যদিও অনেকেই ছাত্রদের কথাও সেখানে বলেছেন বলেও ব্র্যাকেটে উল্লেখ করেন নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে আরও উল্লেখ করেন, সমগ্র বিএনপি অবস্থান নিয়েছে বলে মনে করেন না তিনি, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময় নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে কমিশন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। জাতিকে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই হবে এবং ব্যালটের মাধ্যমে ভোট হবে বলে জানান এই কমিশনার। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সকালে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটার তথ্য সংগ্রহকারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, বর্তমান কমিশনের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। প্রধান উপদেষ্টা মহোদয় কর্তৃক ঘোষিত সময়ে অর্থাৎ 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। আমি খুবই আশাবাদী যে অবশ্যই আইন শৃঙ্খলা দিন দিন উন্নত হচ্ছে এবং বাই দিস টাইম পরিপূর্ণভাবে উন্নত হয়ে যাবে এবং ভোট গ্রহণের যে পরিবেশ সেটা সুন্দর সৃষ্টি হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই আগস্টের অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। বুধবার দাভোসের সুইস পর্বত শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। তুর্ক জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে এবং এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার জন্য আহ্বান জানান, যা সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের কারণে আরও খারাপ হয়েছে। তুর্ক পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে জানান, তিনি এই বিষয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ সহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডি তদন্ত এখতিয়ার বহির্ভূত বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত থাকায় বিধি মোতাবেক এ মামলার তদন্তের এখতিয়ার একমাত্র দুদকের। বিকেলে দুদক কার্যালয় সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এমন দাবি করে মামলা তদন্ত করতে সিআইডিকে চিঠি দেওয়ার কথা জানান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার রিজার্ভ চুরির ঘটনা ঘটে। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সেনাবাহিনীর বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক। আলাদা দুটি মামলায় তাদের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি যেটা হয়েছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ আরও যারা জড়িত ছিলেন তাদের অনেকেই এখানে পাবলিক সার্ভেন্ট ছিলেন। আইন অনুযায়ী যদি পাবলিক সার্ভেন্ট নিজ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন, তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূত।
বেক্সিমকো গ্রুপের বন্ধ সব কারখানা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে হলেও চালু রাখার দাবি জানিয়েছে গ্রুপের কর্মকর্তারা। স্থগিত ব্যাংকের হিসাব চালুর পাশাপাশি 700 কোটি টাকা ঋণ সহায়তা পেলে ধীরে ধীরে কারখানা থেকে ঋণের অর্থ পরিশোধ সম্ভব বলে তারা দাবি করেন। সকালে রাজধানী নয়াপল্টনে সিএমজেএফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বেক্সিমকোর প্রশাসন বিভাগের প্রধান কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ এনামুল্লাহ আজিম এই দাবি জানান। প্রতিষ্ঠানটি টেক্সটাইল শাখার প্রশাসনিক প্রধান আব্দুল কাইয়ুম জানান, বেক্সিমকো শিল্প পার্কের সব কোম্পানি বিক্রি করলে 15,000 কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু লে অফ করলে 42,000 শ্রমিকের পাওনা পরিশোধ করতে খরচ হবে 22,000 কোটি টাকা। কর্মকর্তারা দাবি করেন, সালমান এফ রহমান সহ বেক্সিমকোর ঋণ খেলাপির ব্যাপারে তারা কিছু জানতেন না। আরেক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেন, সাম্প্রতিক হামলা বা জ্বালাও পোড়ার সাথে বেক্সিমকো শ্রমিকদের সম্পর্ক নেই। আরেক প্রশ্নের জবাবে বলেন, সংবাদ সম্মেলনের বিষয়টি মালিকরা জানেন, তবে তাদের পরামর্শে নয়, পেটের দায়ে তারা এই পথ বেছে নিয়েছেন বলেও বেক্সিমকো গ্রুপের কর্মকর্তারা দাবি করেন। ঠাকুরগাঁয়ে খেজুর বাগান, টাঙ্গুন ব্যারেজ কমলা, মাল্টা বাগান এবং পীরগঞ্জের অরেঞ্জ ভ্যালি এখন দর্শনীয় স্থান। এসব কৃষি প্রকল্প দৃষ্টি কেড়েছে সবার। এসব প্রকল্প নতুন উদ্যোক্তাদের কাছে টানায় কৃষিতে উন্মুক্ত হচ্ছে নতুন সম্ভাবনার দ্বার। অনেকেই এটাকে দেখছেন কৃষি বিপ্লব হিসেবে। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাব্লুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাষাবাদে ভিন্নতা এনেছে উত্তরের জেলার ঠাকুরগাঁয়ের কৃষকরা। ব্যাপকভাবে চাষ হচ্ছে ভিনদেশি ফল। দার্জিলিং চায়না জাতের কমলা আর বাড়িচার মালটায় ভরেছে বাগান। রুহিয়া থানার উত্তর বঠিনা গ্রামে বাগানটি প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ জয়নাল আবেদিন। সবুজ গাছে থোকা থোকা হলুদ ফল দৃষ্টি কেড়েছে দর্শনার্থীদের। দেশের মাটিতে বিদেশি ফল আর তার স্বাদ এবং কর্তৃপক্ষের আতিথেয়তায় মুগ্ধ তারা। বিভিন্ন জায়গা থেকে এই কমলার বাগানে মানুষ দেখতে আসতেছে। এটার সাথে সাথে ট্যুরিজমের একটা বেশ ভালো সম্ভাবনা গড়ে উঠেছে আমাদের উত্তরবঙ্গে। দর্শনার্থীদের চাপ সামলাতে শিক্ষার্থীদের অবসরকে কাজে লাগিয়েছে কর্তৃপক্ষ। পড়ালেখার পাশাপাশি আমি যে সময়টা পাই সেই সময়টা এখানে আমি কাজ করি। 1 বিঘা দিয়ে শুরু করি। আমি ভাবছিলাম যে হবে কি হবে না, পরবর্তীতে যখন 2 বছর পরে যখন দেখলাম যে না হচ্ছে, তখন আমি এটাকে পাশে কিছু জমি লিজ দিয়ে আমি এটা ধীরে ধীরে 6 বিঘা জমিতে উন্নীত করি। এদিকে পীরগঞ্জে মালঞ্চা গ্রামে কমলার বাগান, অরেঞ্জ ভ্যালিতে ঝুলছে দার্জিলিং জাতের কমলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এ বাগান। প্রবেশের টিকিট, যানবাহনের তদারকি, কমলা বিক্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন সফল এই কৃষি উদ্যোক্তা। সমতলে কমলা বাগানের এমন দৃশ্যে আনন্দিত দর্শনার্থীরা। কমলা বাগানের আগে কখনো দেখা হয়নি, তো বেশ ভালোই লাগলো। প্রথমবার কমলা পেরে খাচ্ছি, তো এই অনুভূতিটা খুবই ভালো লাগতেছে। দার্জিলিং এ কমলা বাগান দেখতে যেত মানুষ। আমাদের এই এলাকায় একটা ন্যাচারাল এগুলো চাষাবাদ করা যায়, মানুষ আসবে, দেখবে, গাছ থেকে ফল খাবে। আমি মনে করি এগুলো ভালো ভালো কিছু জাম প্লাজম, মিষ্টি জাত, গ্রীষ্মকালীন জাত, তাপসহিষ্ণু জাত, যেগুলোকে যদি আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ধরনের বাগানের সংখ্যা বেড়ে যাবে। পাশাপাশি আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, আমাদের এই ফলগুলো কিন্তু বাহির থেকেও আসা কমে যাবে। জেলা শহর থেকে 6 কিলোমিটার দক্ষিণে মোহন আখের খামার এখন খেজুর বাগান। রস ও নির্ভেজাল খেজুরের গুড় কিনতে অনেকে আসেন বাগানে। খেজুর বাগানটা খুব সুন্দর, অনেক মানুষের ভিড়। বর্তমানে প্রায় 12 থেকে 1500 লিটার রস হচ্ছে। এর মধ্যে আমরা মনে করেন যে 400-500 লিটার রস বিক্রি করতেছি, আর বাকিটা দিয়ে আমরা গুড় বানাচ্ছি। আরো সুন্দর কিভাবে পরিবেশটি করা যায় সেই জন্য আমরা আমাদের প্ল্যানিং থাকলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। অ্যাগ্রো ট্যুরিজমের সফলতা বৈপ্লবিক পরিবর্তন আনছে ঠাকুরগাঁয়ের কৃষিতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সকালে চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে। রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করবেন বলেও আশা প্রকাশ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাপ্রধানের সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করলেন। অনুষ্ঠান শেষে বাহিনীর 37তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন তিনি। বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম
যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। সারা দেশে মাঘের শীতের তীব্রতা ও ঘন কুয়াশা ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। উত্তরের জনপদে শৈত্যপ্রবাহ ও কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের অবস্থা নাকাল। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। পঞ্চগড়ে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে সাধারণ মানুষ রয়েছে দুর্ভোগে। সবচেয়ে বেশি কষ্টে আছে কৃষি শ্রমিক, রিকশা, ভ্যান চালক সহ খেটে খাওয়া মানুষজন। সূর্যের দেখা নেই। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় শীতে জবুথবু জেলার জনজীবন। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে বেড়েছে দুর্ভোগ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেটে মাঘের শীতের তীব্রতায় কাঁপছে জনপদ। ঘন কুয়াশায় সড়কে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। 3 দিন ধরে সূর্যের দেখা নেই। শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে দূরপাল্লার যাত্রায় ভোগান্তি বেড়েছে। কর্মস্থলে যেতে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। জয়পুরহাটে বুধবার রাত থেকে বইছে দমকা বাতাস, সেই সাথে পড়ছে ঘন কুয়াশা। রাঙামাটি তবলছড়ি কালী মন্দিরের সামনে ভয়াবহ আগুনে 4টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রাত 3টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আগুনের খবর পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 1 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির সাংগঠনিক সভা হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে জেলা বিএনপির আয়োজনে এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীদের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান আফরোজা খানম রীতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে তেজগাঁও শিল্প অঞ্চল থানা যুবদল। ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এইসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল ও পথসভা হয়েছে মেহেরপুরে। দুপুরে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। জেলা যুবদল নেতা মিজানুর রহমান রাজুর উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে ঝালকাঠিতে। সকালে স্থানীয় প্রেস ক্লাবে এতে উপস্থিত ছিলেন ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনগুলো। জয়পুরহাটে পুলিশ প্রশাসন ও ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক আওয়ামী লীগকে সমর্থনের অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শহরের 0 পয়েন্টে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। ইসলামিক স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে চট্টগ্রামে। মহানগরীর চকবাজারে ওয়ালি বেগ খা মসজিদ মোড়ে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার সাদত হোসেন। শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে নাটোরে। সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চত্বরে এই সময় উপস্থিত ছিলেন আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান। কোরআন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে কুড়িগ্রামে। সদরের যাত্রপুর ইউনিয়নে বিউটি ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার রকিবুল হাসান বাঁধন। এদিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শতাধিক কোরআন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর রাশেদুল ইসলাম। তারুণ্যের উৎসব উপলক্ষে 3 দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে পঞ্চগড়ে। জেলা স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস হয়েছে ঝিনাইদহে। সকালে কোট চাঁদপুর উপজেলার পারলাট গ্রামে এতে বক্তব্য রাখেন বিএসআরআই এর ঈশ্বরদী মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আতাউর রহমান সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিডিআর বিদ্রোহী বিস্ফোরক মামলায় 16 বছর কারাভোগের পর মুক্তি পেলেন 178 জওয়ান। কারাগারের বাইরে আবেগঘন পরিবেশ। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বললেন মির্জা ফখরুল। আরেকটা 1-11 গঠনের ইঙ্গিত অভিযোগ উপদেষ্টা নাহিদের। জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন চূড়ান্ত। ফেব্রুয়ারির মাঝামাঝি প্রকাশ। ডক্টর ইউনুসকে জানালেন ভলকার তুর্ক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডি তদন্তে এখতিয়ার বহির্ভূত। তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।